তুমি আলাদা বাসা না নেওয়া পর্যন্ত আমার মেয়েকে তোমার সংসারে পাঠাবো না। সোহানা তোমার মা বাবার সাথে থাকতে পারবে না। ফরিদুল ইসলাম সরাসরি রাফসানকে কথাগুলো বলল। রাফসান জবাবে বলল, তো এটাই আপনাদের শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তোমাকে 2 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি সিদ্ধান্ত নাও কি করবে। যদি আমাদের প্রস্তাবে রাজি না হও তবে সোহানাকে আর কখনোই তোমার কাছে পাঠাবো না। রাফসান ওর স্ত্রী সোহানার দিকে তাকিয়ে বলল, তোমার কি মত সোহানা? আমি তো আগেই বলেছি আমার আলাদা সংসার পছন্দ। আমি তোমার মা বাবার সাথে কিছুতেই থাকতে পারবো না। যদি আমায় নিয়ে আলাদা বাসায় থাকতে পারো তো এসো, নয়তো এসো না। রাফসান সোহানার কাছে গিয়ে ওর 1.5 বছরের মেয়ে রাফিয়াকে আদর করে চলে এলো। রাফসান বাসায় ঢুকতেই ওর মা নাসিমা বেগম বলল, বৌমা এলো না? না মা, সোহানা আর ওর বাবা মা আমাদের সাফ জানিয়ে দিয়েছে যে আমি আলাদা বাসা না নেওয়া পর্যন্ত সে আমার কাছে আসবে না। রাফসানের কথায় ওর মায়ের মুখ মলিন হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, তাহলে বাবা তুই তাই কর, আলাদা বাসা ভাড়া নেই, নয়তো আমরা আলাদা বাসা ভাড়া নেই, তুই বৌমাকে নিয়ে এখানে থাক। মা প্লিজ চুপ করো। যত যাই হয়ে যাক না কেন আমি তোমাদের থেকে আলাদা হতে পারবো না। এটা না করলে বৌমা তো কখনো আসবে না। না আসে না আসুক, তবু আমি আমার সিদ্ধান্ত থেকে এক পা সরে দাঁড়াবো না। এই বলে রাফসান ওর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। রাফসানের বাবা রেজাউল ইসলাম নাসিমার কাছে এসে বলল, আমাদের একমাত্র সন্তান রাফসান। আমি জানি সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আমরা তো বলছি দুই বুড়ো বুড়ি আলাদা বাসায় ভাড়া নেই, ওরা এখানেই থাক। আমি ওইটাই ভাবছি, আজ বিকেলে বের হব বাড়ি খুঁজতে। রাফসান কখনোই আমাদের যেতে দিবে না। না দিলেও কিছু করার নেই, বাবা মা হয়তো আর সন্তানের কষ্ট দেখতে পারি না। রাফসান শুয়ে শুয়ে ভাবছে, সোহানাকে জীবনসঙ্গী করা ছিল ওর জীবনের সবচেয়ে বড় ভুল, যার মাসুল আজ কড়ায় গণ্ডায় দিতে হচ্ছে। 2.5 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল সোহানাকে। রাফসান সোহানাকে অনেক বেশি ভালোবাসতো। সোহানা যখন যেটা বলতো সেটাই করতো সে। সোহানারা 3 ভাই বোন। সোহানা সকলের ছোট হওয়ায় সবার আদরের। সোহানাকে ওর বাবা প্রচণ্ড ভালোবাসে। সোহানার পরিবারের অবস্থা রাফসানের চেয়ে অনেক ভালো, তাই তো সোহানার বাবা বিয়েতে রাজি ছিল না। রাফসান তখন অনেক কষ্টে ওর বাবাকে রাজি করায়। এরপর 2 পরিবারের সম্মতিতে দুজনেরই বিয়ে হয়। সোহানা বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর নাসিমা বেগম বলে, আজ থেকে আমার এই সংসার জীবনের অবসান ঘটলো। এখন থেকে এই গোটা সংসারের দায়িত্ব তোমার। তোমার যেটা মন চায় তুমি সেটাই করবে। বাড়িতে যেরকম থাকতে এখানেও ঠিক সেই রকমভাবেই থাকবে। নাসিমার এমন কথায় সোহানা বেশ খুশি হয়। সে নিজের মতো রান্না করত, যখন যা মন চাইতো তাই করত। এসব নিয়ে নাসিমা বা রেজাউল কখনো কিছু বলেনি। এর মধ্যে রাফিয়ার জন্ম হয়। সোহানা প্রেগনেন্ট অবস্থায় ওর বাবার বাড়ি নিয়ে যেতে চাইলে নাসিমা বলে, বৌমা, এই অবস্থা নিয়ে গাড়িতে করে এত দূর যাওয়ার দরকার নেই। এই কথা শুনে ফরিদুল বলে, এ আর দূরে কোথায়, যেতে 20 মিনিটও লাগে না। সে যাই হোক, আমি চাই না আমার নাতির কোনো অসুবিধা হোক। আপনারা যেটা ভালো বুঝেন। হুম। রাফসান সোহানার অনেক কেয়ার করত। নিজ হাতে খাইয়ে দেওয়া, মাঝে মধ্যে গোসল করিয়ে দেয়া। রাতে যখন সোহানার ঘুম আসতো না তখন রাফসান ওকে নানা রকম গল্প শোনাতো, মাথায় হাত বুলিয়ে দিত। সোহানা রাফসানকে পেয়ে অনেক খুশি ছিল। রাফিয়া জন্মের আগ পর্যন্ত সব ঠিক থাকলেও রাফিয়ার জন্মের পর থেকে সোহানা বদলে দিতে শুরু করে। সে প্রায় বাবার বাড়ি যাওয়ার বায়না করত। নাসিমা যেহেতু সোহানাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো, তাই ওর কোনো আবদার ফেলতো না। সোহানা বাবার বাড়ি যেতে চাইলে নাসিমা বলতো, রাফসান, তুই বৌমাকে বাসায় রেখে আয়, কয়েকদিন সেখানে থেকে আসুক, তাহলে বৌমার মন ভালো হবে। রাফসান বাধ্য ছেলের মতো সব কিছুই করতো। বাড়ি থেকে আসার পর সোহানা একদম পাল্টে যায়। সে কোনো কাজ করতে চাইতো না। সোহানাকে অবশ্য রান্না ছাড়া কোনো কাজ করতে হতো না। ঘর মোছা, থালা বাসন মাজা, কাপড় ধোয়া সব কিছু করার জন্য কাজের লোক ছিল। নাসিমার বাতের ব্যথা থাকায় তেমন একটা কাজ করতে পারে না। তারপরও রান্নার কাজে সে যত সম্ভব সোহানাকে সাহায্য করত। কিন্তু বাড়ি থেকে আসার পর সোহানা একদম এসব কিছু করতে চায় না। চুপচাপ মেয়েকে নিয়ে ঘরে বসে থাকে। নাসিমা এসে সোহানাকে বলে, মা, রান্না করবে না? অনেক তো বেলা হলো। এসব রান্নার কাজ করতে আমার ভালো লাগে না। বাবা বাড়ি থাকতে কখনো আমি চুলার ধারের কাছেও যেতাম না।
আর এইখানে এসে আমার কত কিছু করতে হচ্ছে। নাসিমা হেসে জবাব দেয়, বিয়ের আগেও আমিও তোমার মতোই ছিলাম, একদম চুলার কাছে যেতাম না। কিন্তু বিয়ের পর আমাদের প্রত্যেকেরই একটা করে সংসার হয়, তখন ইচ্ছে না থাকলেও সংসারের সব দায়িত্ব পালন করতে হয়। প্রথমে কষ্ট হলেও পরে সয়ে যাবে, তখন আর কষ্ট হবে না। আমায় এত বোঝাতে হবে না, আমি যখন বলেছি করব না তো করব না। সোহানার কথায় নাসিমা অবাক হয়। মনে মনে ভাবে রাফসানের সাথে হয়তো ঝগড়া হয়েছে, তাই এমন করছে। তাই সে আর কিছু বলে না, নিজেই কষ্ট করে রান্না করে। কিন্তু দিনের পর দিন কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি বাড়তে থাকে। রাফসান ওর বাবার সাথে ব্যবসা করে। সোহানা রাফসানকে বলে, এবার তোমার বাবার থেকে ব্যবসাটা বুঝে নাও, ওনাদের বয়স হয়েছে, এই সময় অবসর নেওয়া উচিত তো। আমি তো বাবাকে তাই বলি, কিন্তু বাবা বলে এখন যদি বাসায় শুয়ে থাকি তাহলে অসুস্থ হয়ে যাব, তাই যতদিন শরীরে খুলে ততদিন দেখাশোনা করি, সমস্যা কি? তার মানে তোমার বাবার থেকে সব সময় হাত পেতে টাকা নিবে, নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারবে না? এসব কি বলছো সোহানা? বাবার থেকে হাত পেতে টাকা নিতে যাব কেন? বাবার টাকা মানে আমার টাকা, আর আমার টাকা মানে বাবার টাকা। আমার যখন যা মন চাচ্ছে তাই তো নিচ্ছি। এমনকি তোমার কোনো কিছুতে তো আমি কোনো অভাব রাখিনি। তার মানে তুমি ব্যবসার হাল তোমার বাবার উপরেই দিয়ে রাখবে, তাই তো? বাবা যতদিন বেঁচে আছে ততদিন এটাই করব, সমস্যা কি? আচ্ছা তুমি এটাই করো, আমি বাবা বাড়ি চললাম। সোহানা, তুমি এমন করছো কেন? কি করছি আমি? হঠাৎ বাবার থেকে ব্যবসার সবকিছু নিয়ে নেওয়ার জন্য জোর করছো কেন তুমি? কারণ তোমার বাবা ব্যবসা কি করছে না করছে তা তো তুমি দেখছো না। হয়তো তলে তলে অনেক ঋণ করেছে যা সম্পর্কে তুমি জানো না। এরপর হঠাৎ তোমার বাবা মারা গেলে সবকিছু তোমার ঘাড়ে এসে পড়বে, তখন কি করবে? এসব কি যা তা বলছো? যা তা নয়, ঠিকই বলছি আমি। মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি ঠিক কি চাইছো সত্যি করে বলো তো। সত্যি শুনতে চাও আমি কি চাই? বলো। আমি আলাদা বাড়ি নিয়ে থাকতে চাই, যেখানে আমার আলাদা সংসার হবে, আমার স্বামীর আলাদা বিজনেস হবে, কেউ সংসারে নাক গলাতে পারবে না। এসব কি যা তা বলো? মা তো সংসারে সবকিছু তোমার উপর ছেড়ে দিয়েছে, তুমি যা মন চায় তাই করো। কই, মা তো কখনো কিছু বলেনি। কিন্তু আমার আলাদা সংসারই চাই, ব্যাস, নয়তো আমি বাবা বাড়ি চলে যাবো। রাফসান ভালো করে বুঝতে পারছে যে সোহানা সব কিছু ওর মায়ের বুদ্ধিতেই করছে। মনে মনে ভাবে, যে মেয়েরা মায়ের বুদ্ধি শুনে আর যাই হোক তার সংসারে শান্তি জিনিস উঠে যায়। সোহানা রাগ করে বাসায় চলে যায়। এত কিছু দেখে রেজাউল ব্যবসার সমস্ত মূলধন রাফসানের হাতে তুলে দিয়ে বলে, আমার জমানো যা কিছু ছিল সব একদিন না একদিন তুই পাবি, কিন্তু আজ যখন একবার এসব নিয়ে কথা উঠেছে তাই এখনই তোকে সব কিছু বুঝিয়ে দিলাম। কিন্তু বাবা, আমি তো এসব চাইনি। তুই না চাইলে কি হবে, বৌমা তো চায়। যা, এবার গিয়ে তুই বৌমাকে নিয়ে আয়। রেজাউল দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে ভাবে, বিয়ের পর কি সত্যি সব ছেলে মেয়ে এমন পর হয়ে যায়? রাফসান গিয়ে সোহানাকে বুঝিয়ে নিয়ে আসে, তবে সোহানার পরিবারের মানুষের কাছে অনেক কথা শুনতে হয়। সোহানা বাসায় আসার পর আবার আলাদা বাসা নেওয়ার জন্য রাফসানকে চাপ দিতে থাকে। রাফসান অনেক বোঝানোর পরেও কাজ হয় না, তাই সোহানা আবার বাবার বাড়ি চলে যায়। রাফসান সোহানাকে আনতে গেলে ওর বাবা একেবারে শর্ত ঠুকে দেয়, আলাদা বাসা না নেওয়া পর্যন্ত সোহানাকে যেতে দেবে না। বিকেলবেলা রাফসান ছাদে বসে আছে, এমন সময় পাশের বাসার ছাদে নীলিমা বই হাতে এলো। নীলিমা রাফসানের খালাতো বোন, বয়সে রাফসানের 8 মাসের বড়। ওর একবার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 1 মাস পর হঠাৎ একটি অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা যায়। তারপর থেকে সে বাবার বাড়িতেই থাকে, পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। নীলিমা রাফসানকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বলল, কি রে, মনমুরা হয়ে বসে আছিস কেন? সোহানা কই? ওর আসবে না যদি আলাদা বাসা না নেই। সে এমন কেন করছে? এত ভালোবাসা পেয়েও যদি মানুষ এমন করে, তাহলে আর কিছুই বলার নেই। ভালোবাসার মূল্য কেউ সহজে দিতে পারে না। হ্যাঁ, ঠিক বলেছিস। তো তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? তুই খালার একমাত্র ছেলে, ভুলেও আলাদা হয়ে যাস না, ওনারা কিন্তু খুব কষ্ট পাবে। তোর কি মনে হয় আমি এটা করব? আমার তো মনে হয় না, কিন্তু সে যা শুরু করেছে কি বলবো। আসলে ভুল আমি করেছি, ভুল মানুষকে ভালোবেসে। এবার ওর সাথে সেটাই করব যেটা ওর সাথে 2.5 বছর আগেই হওয়া উচিত ছিল। মানে বুঝলাম না। সময় হোক, বুঝে যাবে। এই বলে রাফসান নিচে চলে গেল। রাফসান সোহানার বাসায় এসে সোহানার বাবা ফরিদুল ইসলাম আর মা শাহেনা বেগমের সামনে বসল। পাশে সোহানা দাঁড়িয়ে আছে। শাহেনা বলল, তো কি সিদ্ধান্ত নিলে এবার বলো? আচ্ছা মা,
ছেলে তো আপনারও আছে। আপনার ছেলে যদি তার বউকে নিয়ে আলাদা বাসায় থাকতে চায়, তাহলে আপনার কেমন লাগবে? আমার ছেলে এমন কখনোই করবে না, কারণ আমরা তাকে সেই শিক্ষা দিইনি। তাহলে কি আমার বাবা মা সেই শিক্ষা দিয়েছে? ফরিদুল একটু বিরক্ত হয়ে বলল, এসব উল্টাপাল্টা না বকে বলো তোমার সিদ্ধান্ত কি? আমি আমার মা বাবা ছেড়ে কোথাও যাব না। আমি যেমন সোহানাকে ছাড়তে পারবো না, তেমনি আমার মা বাবাকেও না। এমন বললে তো হবে না, তোমার যে কোনো একটা বেছে নিতে হবে। এটা সম্ভব না। আমি সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই। আমি এটা চাই না। তুমি যদি আলাদা বাসা না নাও তবে এক্ষুনি আমি আমার মেয়েকে তোমার সাথে পাঠাবো। আমি কখনোই আমার মা বাবাকে ছাড়বো না। এই ছেলে দেখো, ভালোর ভালো বলছি, আমরা যেটা বলি সেটা মেনে নাও, নয়তো তোমার ওপর নারী ও শিশু নির্যাতনের মামলা করব। আগে যদি জানতাম আপনারা এমন, তাহলে কখনো আপনার মেয়েকে বিয়ে করতাম না। আমরা কি তোমার পা ধরে বলেছিলাম আমার মেয়েকে বিয়ে করতে? তুমি তো নিজেই উঠে পড়ে লেগেছিলে আমার মেয়েকে বিয়ে করতে। এটা আমার ভুল ছিল। তুমি আমাদের কথায় যদি রাজি না হও, তবে সত্যিই আমরা মামলা করব। এবার রাফসান উঠে দাঁড়িয়ে বলল, আপনাদের যা ইচ্ছা আপনারা করুন। এরপর রাফসান সোহানার দিকে তাকিয়ে বলল, আমি তোমায় ভালোবেসেছিলাম, এটা কি আমার অন্যায় হয়েছিল? সোহানা কোনো জবাব দিল না। রাফসান শাহেনার দিকে তাকিয়ে বলল, আপনারা মামলা করতে পারেন, সমস্যা নাই। হয়তো আমার জেল হবে বা মোহরানার টাকা পরিশোধ করতে হবে, এর বেশি তো কিছু না। শুধু তা নয়, তোমার মেয়ের খরচা দিতে হবে। এই কথা শুনে রাফসান হাসতে লাগলো। রাফসানকে হাসতে দেখে শাহেনা বলল, এই ছেলে, তুমি এমন হাসছো কেন? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন তো এই সন্তানের আসল বাবাকে। এই কথা শুনে সোহানা চোখ বড় বড় করে রাফসানের সামনে এলো আর বলল, রাফসান কি সব বলছো তুমি? ভয় পেলে? সোহানা জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ওর কপাল ঘেমে গেছে। সোহানা ওর মা বাবার দিকে তাকিয়ে বলল, আলাদা বাসা নেওয়ার দরকার নেই, আমি ওর বাবা মায়ের সাথেই থাকবো। সোহানার মধ্যে হঠাৎ এমন পরিবর্তন দেখে শাহেনা আর ফরিদুল দুজনেই অবাক হয়ে গেল। শাহেনা উঠে এসে বলল, রাফসান এই কথা কেন বলল যে ওই সন্তানের আসল বাবা কে? আর তুই এই কথা শুনে এমন করছিস কেন? সোহানা চুপ করে আছে। সোহানা ওর মায়ের কথার জবাব না দিয়ে রাফসানের হাত ধরে বলল, বাসায় চলো, কোনো আলাদা বাসা নিতে হবে না। রাফসান সোহানার হাত ছেড়ে দিয়ে বলল, অনেক হয়েছে সোহানা, আমি একদম হাঁপিয়ে গেছি। তুমি এখন সত্য প্রকাশের ভয়ে আমার সাথে যেতে চাইছো, কিন্তু কয়েকদিন পর যে আবার আমার সাথে এসব করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমার মা বাবা তোমাকে যথেষ্ট ভালোবাসা সত্ত্বেও তুমি তাদের অনেক কষ্ট দিয়েছ, কিন্তু আর আমার মা বাবাকে কষ্ট দিতে দিব না। প্লিজ রাফসান, ভুল হয়ে গেছে আমার। আমি আর আর কখনো করব না এমন, আর কখনো কষ্ট দিব না। এসব নাটক বন্ধ করো। কোন সত্যি প্রকাশের ভয় করছিস তুই? সত্যি এটাই যে রাফিয়া আমার সন্তান নয়। রাফিয়া হলো সোহানার বয়ফ্রেন্ড হৃদয়ের সন্তান। এই কথা শোনা মাত্রই সোহানা মাটিতে একদম বসে পড়ল। ফরিদুল উঠে দাঁড়িয়ে বলল, এসব কি বাজে কথা বলছো? আমার মেয়ের সাথে তো তোমার সম্পর্ক ছিল, তাহলে এই হৃদয় আবার কই থেকে এলো? তাহলে পুরোটা বলি শোনেন। রাফসান বলতে শুরু করলো, আপনার মেয়েকে 3 বছর আগে এক মেলায় দেখেছিলাম। প্রথম দেখে আপনার মেয়েকে ভালো লেগে যায়। আমি সবসময় ওর পিছনে ঘুরঘুর করতাম, কিন্তু আপনার মেয়ে পাত্তা দিত না। এভাবে অনেকদিন চলার পর সোহানা আমায় বলে যে হৃদয় নামের এক ছেলের সাথে ওর রিলেশন আছে। বড়জোর আমার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়। আমি তাতেই রাজি ছিলাম। আমার সাথে বন্ধুত্ব হওয়ার 1 মাস পর হৃদয় ব্রেকআপ করে। এর কিছুদিন পর সোহানা আমায় জানায় যে সে মা হতে চলেছে। হৃদয়ের সাথে ওর একাধিকবার এই ধরনের সম্পর্ক হয়েছে, কিন্তু হৃদয়ের ওকে এখন চায় না। এই মুহূর্তে সে কী করবে বুঝে উঠতে পারছিল না। অনেক ভেঙে পড়েছিল সোহানা। ওর মনে ভয় হচ্ছিল যদি এটা আপনি জানতে পারেন তখন ওকে একদম মেরেই ফেলবেন হয়তো, বা ওর মাকে। আবার বেশি দেরি করলে এলাকায় জানাজানি হয়ে যাবে, তখন সমাজে আপনাদের যে মান সম্মান তা একেবারে শেষ হয়ে যাবে। তাই সোহানা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। ওই মুহূর্তে ওকে বাঁচানো প্লাস আপনাদের মান সম্মান সব কিছু বাঁচানোর একমাত্র উপায় ছিল ওকে বিয়ে করা। আমি সোহানাকে অনেক ভালোবাসতাম, তাই আমি বিয়ে করার জন্য একবারও ভাবিনি। সোহানা প্রথম রাজি না হলেও পরে রাজি হয়, আর তারপর আমি আপনাদের কাছে আসি আমার পরিবার নিয়ে, হাতে পায়ে ধরে আপনাদের রাজি করাই। এরপর রাফিয়ার জন্ম হয়। নিজের মেয়ের পরিচয় ওকে বড় করতে থাকি। সোহানাকে কথা দিয়েছিলাম যে কখনো অতীত নিয়ে কোনো কথা বলবো না, আর বলিও নেই। সব সময় আমি আর আমার পরিবার ওকে আপন করে নিয়েছি, কিন্তু সে এসব কোনো কিছুরই মূল্য দিতে পারল না। রাফসান এসব বলে থামল। শাহেনা ধীর পায়ে সোহানার কাছে এগিয়ে এসে বলল, রাফসান যা বললো সব সত্যি?
সোহানা কোনো জবাব দিচ্ছে না। শাহিনা সোহানার 2 হাত ধরে ওকে ঝাঁকিয়ে বলল, কথা বলছিস না কেন? সব সত্যি। শাহিনা ঠাস করে সোহানার গালে চড় মারল। ফরিদুল বিছানার ওপর বসে পড়ল। শাহিনা নিশ্চুপ হয়ে সোহানার একপাশে বসে পড়ল। রাফসান এসে সোহানার সামনে বসলো। সোহানার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। রাফসান বলল, আজ তোমার চোখ থেকে জল পড়ছে, কিন্তু দেখো আমার চোখ থেকে কোনো জল পড়ছে না। একটা সময় ছিল যখন তুমি অসুস্থ হলে আমি তোমায় জড়িয়ে ধরে কান্না করতাম, কিন্তু আজ দেখো তোমার কষ্ট দেখে আমার কিছুই মনে হচ্ছে না। তোমার এমন ব্যবহার আমায় পাথর বানিয়ে দিয়েছে। সোনা, আমি তোমার কাছে শুধু মানসিক শান্তি আর সবাইকে আগলে রাখতে চেয়েছিলাম, আর কিছু তো চাইনি। আমি কখনো তোমার অতীত নিয়ে কোনো কথা বলিনি, আর বলতামও না। আমি সব ভুলে বর্তমানের তুমিটাকে ভালোবেসেছি, কিন্তু সেই তুমি আমার ভালোবাসার কোনো মূল্য দিলে না। আমি তোমার কাছে মানসিক শান্তি চেয়েছি, আর তুমি আমায় দিয়েছ মানসিক অশান্তি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব। এই বলে রাফসান উঠে চলে গেল। সোহানা একদম বাকরুদ্ধ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে কি ঘটে গেল তা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। একটা ভুলের কারণে সব শেষ হয়ে গেল। ভেবেছিল ওর অতীত আর কখনো সামনে আসবে না, কিন্তু অতীতের করা ভুল ওর জীবনটাকে একেবারে নষ্ট করে দিল। এসব কিছুর জন্য সে নিজেই দায়ী। আজ যদি ওর মায়ের বুদ্ধি শুনে আলাদা না হতে চাইতো, তাহলে হয়তো প্রথম দিনের মতোই ভালো থাকতো। ফরিদুল সোহানাকে উদ্দেশ্য করে বলল, রাফসানের সাথে আমরা অনেক অন্যায় করেছি, না জেনে ওর প্রতি আমরা অনেক জুলুম করেছি, যা আমাদের একদমই উচিত হয়নি। সত্যি যদি ওই সময় সে তোকে বিয়ে না করতো, তাহলে হয়তো মান সম্মান তো একেবারে শেষ হয়ে যেত। সবচেয়ে ভালো হতো তুই যদি মরে যেতি, তোর মতো মেয়ে আর কারো ঘরে না জন্ম নিক। সোহানা চুপ করে সব শুনছে, মনে মনে ভাবছে ওই সময় মরে যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো ভালো হতো। তবে সে সময় যেটা করা উচিত ছিল আজ সেটা করবে। এই বলে সে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। একটা ব্লেড বের করে হাত কাটতে যাবে, এমন সময় ওর চোখ পড়ল মেয়ে রাফিয়ার দিকে। রাফিয়ার ঘুমন্ত মুখ দেখে সে আর কিছু করতে পারল না। রাফিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। রাফসান বাসায় এসে প্রথম থেকে সব কিছু ওর মা বাবাকে খুলে বলল। সব শুনে ওর মা বাবা দুজনই অবাক। নাসিমা বলল, তুই এত বড় কথা কেন আমাদের কাছ থেকে লুকিয়েছিস? কেননা মা, আমি চাইনি তোমরা সব জানার পর সোহানাকে ছোট চোখে দেখো। ওর জন্য এত কিছু করে কি হলো শেষ পর্যন্ত? যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে। এখন কি করতে চাচ্ছিস? আমি আর ওর সাথে সংসার করতে চাই না, ডিভোর্স দিব ওকে। অনেক কষ্ট সহ্য করেছি, আর পারছি না। আমি 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 একদম হাঁপিয়ে গেছি। বাবা, তারপরেও একবার ভেবে দেখ। আর ভেবে দেখার কিছু নেই। দেখছো না ওই মেয়ে আমার ছেলের শরীরের কি অবস্থা করে ফেলেছে? এরপরেও তুমি ভাবতে বলছো? হ্যাঁ, কারণ যদি রাফসানুকে ছেড়ে থাকতে না পারে তখন? সমস্যা নেই বাবা, আমি এখন ওকে ছাড়া থাকতে পারবো। মন থেকে উঠে গেছে সে আমার। রাফসান রুমে চলে গেল। বিকেলবেলা মন ফ্রেশ করার জন্য ছাদে এসে দাঁড়ালো। নীলিমা ওদের ছাদে বসে বই পড়ছে। রাফসানকে দেখে বলল, কি রে, তোর বউ কই? এলো না? আর আনবো না ওকে, সারা জীবনের মতো বিদায় করে দিয়েছি। মানে কি? মানে ওকে ডিভোর্স দিয়ে দিব। কিসব বাজে কথা বলছিস? ডিভোর্স কখনো সমাধান হতে পারে না। মাঝে মধ্যে এটাই একমাত্র সমাধান হতে পারে। তারপর সব কিছু সে নীলিমাকে বলল। সব শুনে নীলিমা একদম হাঁ করে আছে। নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, আমরা যারা কাউকে ভালোবেসে ভালো থাকতে চাই, তারা আমাদের ভালো থাকা কেড়ে নেয় কেন? জানি না। আমি সবসময় মনে করতাম তোর বয়স হয়েছে ঠিকই, কিন্তু তোর কোনো বুদ্ধি নেই। কিন্তু এখন দেখছি আমি ভুলছিলাম। ভালোবেসে একজনের জন্য নিজের কথা না ভেবে এত কিছু করলি, অথচ সে তার মূল্য দিল না। তোর কাছে তো অনেক বেটার অপশন ছিল, তারপরেও জেনে শুনে কেন এরকম কাউকে বিয়ে করলি? ভালোবাসতাম তাই। যাকে মন থেকে ভালোবাসা হয়, তার গায়ে থাকা শত দাগও ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় না। কয়েকদিনের মধ্যে রাফসান সোহানাকে ডিভোর্স দিয়ে দেয়। ফরিদুল এসে রাফসানকেও অনেক অনুরোধ করলো যেন সোহানাকে ডিভোর্স না করে দেয়, কিন্তু রাফসান আর কোনো কথা শুনল না। রাফসান বলল, একবার কেউ মন থেকে উঠে গেলে তাকে দ্বিতীয়বার মনে জায়গা দেয়া যায় না। আমি তো শুরু থেকে আপনাদের কাছে মাথা নত করে আসছি আপনার মেয়ের জন্য। আপনারা সব সময় মেয়ের সাপোর্ট করেছেন, কখনো তাকে শাসন করেননি।
তাই আজ ওর এই অবস্থা। আমি জানি আমরা ভুল করেছি, কিন্তু একটাবার সুযোগ দাও। অনেক সুযোগ দিয়েছি, আর না। ফরিদুল আর কথা বাড়ালো না। ফরিদুল বাসায় আসতেই সোহানা বলল। বাবা রাফসান কি বলল? ফরিদুল কোনো কথা না বলে সোহানাকে কষে চড় মারল, তারপর বলল, আজ তোর কারণে আমার মান সম্মান সব শেষ। পুরো এলাকা জেনে গেছে তোর নষ্টামির কথা। সোহানা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শাহিনা এসে বলল, মানুষ কি করে জানলো? একটা কথা ভুলে গেছো যে পাপের কথা বসে থাকে না, কোনো না কোনোভাবে তা ফাঁস হয়। তোমার মেয়েরও তাই হয়েছে। কতবার বলছি মেয়েকে দেখে রাখতে, কিন্তু এমন দেখে রেখেছে যে অবৈধ সন্তান জন্ম দিছে। আমি তো... চুপ, একটা কথাও বলবি না। ফরিদুল সোহানার কাছে এসে বলল, ওই ছেলেকে, ওর নাম ঠিকানা বল। ওর নাম দিয়ে কি করবে? তুই কি ভেবেছিস তোর এই পাপের ফসল আমি আমার ঘরে রাখবো? কখনোই না। যে কোনো মূল্য, যার জিনিস তার কাছে ফেরত দিব, সেই সাথে তোকেও। কিন্তু আমি ওর কাছে যাব না, ওকে ঘৃণা করি আমি। এখনই যখন ঘৃণা করিস তো ওর কাছে গিয়েছিলি কেন? গিয়েছিস ভালো কথা, একজন তোর জন্য এত কিছু করলো, তারপরও তার সংসার ঠিক মতো করলি না কেন? আমি তো কখনো আলাদা বাসায় থাকতে চাইনি মা। আর তুমি তো আমায় বুদ্ধি দিতে সবসময় শুধু আমার দোষ দাও, নিজেদের দোষ একবারও দাও না। ফরিদুল আর কোনো জবাব দিল না। মনে মনে ভাবছে, ঠিকই তো, আমরা নিজেরাই তো আলাদা হওয়ার জন্য সোহানাকে উস্কানি দিতাম। যদি এটা না করতাম তাহলে কিছুই হতো না। সোহানা আবার বলল, তুমি কি ভেবেছো হৃদয়ের কাছে সন্তানের দাবি নিয়ে গেলে সে আমায় মেনে নিবে? কখনোই করবে না। উল্টো আমাদের যেটুকু সম্মান রয়েছে সবটা নষ্ট হয়ে যাবে। এখন সবাই জানে আমার শুধু ডিভোর্স হয়েছে, কিন্তু এটা করলে মানুষ সবটা জেনে যাবে, তখন কিভাবে মানুষের কাছে মুখ দেখাবে? কি করতে চাস এখন? আমি আবার পড়াশোনা করতে চাই। জীবনের বাকিটা সময় আমি আমার মেয়েকে নিয়েই থাকতে চাই, আর কারোর সাথে নিজেকে জড়ানোর ইচ্ছে নেই আমার। ফরিদুল শাহেনাকে রেগে গিয়ে বলল, সোহানার এই পরিণতির জন্য তুই নিজে দায়ী। কি দরকার ছিল অন্য ছেলের জীবনটা এভাবে নষ্ট করার, তাদের সুখের সংসারে অশান্তি সৃষ্টি করার? আমি ভেবেছিলাম আমার মেয়ের একার সংসার হলে সে ভালো থাকবে, পাশাপাশি আমাদেরও সাহায্য করতে পারবে। আমাদের কিসের অভাব যে জামাইয়ের সাহায্য নিতে হবে? আমি জানতাম সোহানার শ্বশুর শাশুড়ি ওকে দিয়ে সব কাজ করে নেয়, এজন্য আমি তোদের কথায় সায় দিয়েছি। যদি জানতাম এসব কিছু তোর প্ল্যান, তাহলে কখনো সায় দিতাম না। ছেলে তোরও আছে, এবার শেষ পরিণতির জন্য অপেক্ষা কর। তুই অন্য ছেলেকে মা বাবার সাথে আলাদা করতে চেয়েছিস, এবার অন্যের মেয়ে তোর ছেলেকে আলাদা করবে। শাহেনা চুপ করে শুনছে। ওর কিছু বলার ভাষা নেই। যা হয়েছে সব ওর দোষেই। সোহানার হৃদয়ের সাথে রিলেশনের কথা শাহেনা জানতো, তবু সে সোহানাকে এই বিষয়ে নিয়ে কিচ্ছু বলেনি। কারণ সে ভাবতো এই বয়সে এরকম কম বেশি সবারই হয়ে থাকে, তাই তেমন মাথা ঘামাতো না। এখন শাহেনা বুঝতে পারছে যে সোহানাকে সে সময় নিষেধ না করে কত বড় ভুল করেছে। এই ভুলের পরিণাম যে এমন হবে তা কখনো ভাবেনি। সোহানা আবার কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করলো। এর মধ্যে হঠাৎ খবর পেল হৃদয় রোড অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা অনেক খারাপ। ওর দুইটা পায়ে একেবারে নষ্ট হয়ে যাওয়ায় তা কেটে ফেলতে হয়েছে। সোহানা হৃদয়কে দেখার জন্য হাসপাতালে যায়। হৃদয়ের সারা শরীরে ব্যান্ডেজ করা। সোহানা ওর সামনে এসে দাঁড়ালো। আজ হৃদয়ের এই অবস্থাতেও ওর কোনো কষ্ট হচ্ছে না, বরং আজ মনের মধ্যে এক অজানা প্রশান্তি বয়ে যাচ্ছে। সোহানা বলল, ভালোবাসার নামে আমার জীবনে এমন একটা দাগ বসিয়ে দিয়েছিলে, যার কারণে আমার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভেবেছিলাম আমায় ছেড়ে তুমি অন্য কাউকে নিয়ে ভালো থাকবে, তাই না? কিন্তু দেখো প্রকৃতির নিয়ম, তোমার দেয়া কষ্ট আমার সয়ে গেছে, কিন্তু তুমি আজ যে কষ্ট পেলে এর ঘানি সারা জীবন বয়ে বেড়াতে হবে। চাইলেও আর দাপট দেখিয়ে কোনো মেয়ের শরীরের উপর ঝাঁপিয়ে পড়তে পারবে না। ভালো থেকো। এই বলে সোহানা চলে যেতে লাগলো। হৃদয় কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু মুখে অক্সিজেন মাস্ক থাকায় কিছু বলতে পারল না। রাফসান ঘরে শুয়ে আছে। আজ কয়েকদিন ধরে সে ঠিকমতো কাজে যায় না, খাওয়া দাওয়া করে না। মনে মনে ভাবে, কাউকে এতটা পরিমাণ ভালোবাসার পরেও কেউ এমন কেন করলো? আমি তো কখনো ওকে ওর অতীত নিয়ে খোঁটা দেইনি, সবসময় ওকে ভালো রাখতে চেয়েছি, এজন্য যাতে সে কখনো অতীত ভেবে কষ্ট না পায়। কিন্তু সে উল্টো আমার ভালো থাকা কেড়ে নিল। রাফসান শুয়ে শুয়ে এসব ভাবছিল। এমন সময় নীলিমা ওর দরজায় নক করে বলল,
কি রে, আসবো? আয়। নীলিমা ভেতরে এসে ওর পাশে বসে বলল, তোর কি হয়েছে রে? ঠিক মতো খাস না, আবার কাজেও যাস না, ব্যাপারটা কি? এমনিতেই কোনো কিছু ভাল লাগে না। সোহানার জন্য মন খারাপ? রাফসান চুপ করে আছে। নীলিমা বলল, ওকে ছাড়া থাকতে যখন কষ্ট হবে তো ছেড়ে দিলি কেন? মা বাবার থেকে আলাদা হয়ে ওকে নিয়ে থাকলেই তো হতো। এটা কখনো করতাম না, আর করবো না বলেই ওকে ছেড়ে দিয়েছি। ভালো কথা। তো খাওয়া দাওয়া করিস না কেন? এমনি। নীলিমা রাফসানের হাত ধরে টানতে টানতে বলল, এখন খাবি চল, নয়তো তোর খবর আছে। খাবো না, বিরক্ত করিস না, যা এখন। তোকে না খাইয়ে আমি যাচ্ছি না, ওর বলছি। নীলিমা রাফসানের হাত ধরে টানা হেঁচড়া করতে লাগলো। রাফসান বুঝলো যে এখন আর না উঠে উপায় নেই, তাই উঠে খেতে বসলো। যতক্ষণ সে বসে খাচ্ছিল ততক্ষণে নীলিমা ওর পাশে বসেছিল। খাওয়া শেষ হওয়ার পর নীলিমা বলল, তোকে কিছু কথা ছিল। বল। আমি জানি তুই সোহানাকে অনেক ভালোবাসিস, কিন্তু সে কিন্তু তোকে মোটেও ভালোবাসেনি। সে শুধু বাধ্য হয়েছিল তোকে বিয়ে করতে, কারণ তাছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। এটা আমি ওর আচরণেই বুঝতাম। ভাবতাম আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তো হলোই না, আরও আমাদের সংসারে অশান্তি শুরু করলো। এই জন্য বলছি, নিজেকে কষ্ট না দিয়ে জীবনটাকে শুরু কর। কাজে যা, ঠিক মতো খাওয়া দাওয়া কর, আর এসব নিয়ে ভাবিস না। হুম। হুম না, যেটা বলি সেটা কর, নয়তো তোর খবর আছে। আচ্ছা, কি খবর করবি তুই? সময় হোক, জানতে পারবি। ওকে। রাফসান কিছুদিনের মধ্যেই বেশ স্বাভাবিক হয়ে গেল, কিন্তু রাত হলে সোহানার কথা খুব মনে পড়ে। সকালে ঘুম ভাঙার পর সোহানা না থাকার শূন্যতা ওকে খুব কষ্ট দেয়, কিন্তু নীলিমা এসে জোর করে ওকে টেনে তোলে, সব সময় ওর সাথে সাথে থাকার চেষ্টা করে। নীলিমা রাফসানের বেশ কেয়ার করে। ছুটির দিন থাকায় রাফসান বিকেলবেলা ছাদে বসে আছে। এমন সময় নীলিমা ওদের ছাদে এলো। রাফসান বলল, কিরে, তোর চাকরি কত দূর? আপাতত চেষ্টা অফ আছে। কেন? এমনিতেই। একটা কথা জানিস, কি? মা বাবা যখন আমার বিয়ের কথা বলেছিল তখন আমি তোর কথা বলেছিলাম। কেন জানিস? রাফসান অবাক হয়ে বলল, কেন? দুইজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করেছি, একজন আরেকজনের সব কথা শেয়ার করেছি। এই কারণে মনে হয়েছে একমাত্র তুই আমার ভালো বুঝতে পারিস, আমি তোর সাথে থেকেই সুখী হব। তোর মা বাবার সাথে কথা বলে জানতে পারে তুই সোহানাকে ভালোবাসিস, তাই আর কিছু বলিনি। পরে মা বাবার পছন্দে বিয়ে করলাম, কিন্তু আর সংসার করা হলো কই। সব শুনে রাফসান চুপ করে আছে। তারপর বলল, বিয়ে করবি আমায়? নীলিমা অবাক হয়ে বলল, সত্যি বলছিস? হ্যাঁ, কারণ সম্পর্কের সুখ তখনই আসে যখন একে অপরকে বুঝতে পারে। তুই যেমন আমায় বুঝতে পারিস, আমিও তোকে বুঝতে পারি। এই জন্য আমি আর চাই না কোনো ভুল মানুষকে বেছে নিতে। তোকেই আমি চাই। কি হবি আমার? নীলিমা কিছু না বলে রাফসানকে জড়িয়ে ধরল। পরে পরিবারের সম্মতিতেই দুজনের বিয়ে হলো। বিকেলবেলা সোহানা ওর মেয়েকে নিয়ে পার্কে হাঁটছে। এমন সময় দেখলো রাফসান আর নীলিমা একসাথে বসে ফুচকা খাচ্ছে। দৃশ্যটা দেখে সে মুচকি হাসলো। মনে মনে ভাবলো, আজ হয়তো নীলিমার জায়গায় আমার থাকার কথা ছিল, কিন্তু নিজের ভুলে আজ সবটা শেষ। আচ্ছা, আমি কি রাফসানকে কখনো ভালোবাসতে পেরেছিলাম? হয়তো বা না। যদি ভালোবাসতাম তবে নিজে থেকে ওর কাছে যেতাম, ওর ভালোবাসার স্পর্শে সাড়া দিতাম, কিন্তু আমি তো এমনটা করিনি। আবার যে ভালোবাসে সে কখনো তার ভালোবাসার মানুষকে কষ্ট দেয় না, সেজন্য হৃদয়ের সামান্য চোখের পানি দেখে নিজেকে সঁপে দিয়েছিলাম আমি। আর এদিকে রাফসানে তো অনেক কষ্ট দিয়েছি আমি। আসলে ওকে ভালোই তো বাসিনি, শুধু পাপ ঢাকার জন্য বিয়ে করেছি। তো শেষমেশ ভুলের পরিণাম খারাপই হলো। নিজের ভুলে আজ এই অবস্থা। সোহানা সেদিকে না তাকিয়ে চলে যেতে লাগলো। রাফসান ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, তুমি যতই আমায় কষ্ট দাও সোহানা, তুমি ছিলে আমার প্রথম ভালোবাসা। যত যাই হোক, তোমার মন থেকে ভুলে যাওয়া সম্ভব না। তোমার কথা সবসময় মনে না পড়লে তোমার স্মৃতি আমার স্মৃতির পাতায় লেখা থাকবে।